গভীর নিশীথী রাত, শীতকাল, শীতের রাতে, শীতের গাঢ় কুয়াশা চতুর্দিক বিস্তার করে আছে। প্রকৃতি গভীর রাতে চলে গেছে স্বপ্নের দেশে। সবাই যেন স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে। এই গভীর রাতেই, এই নিশীথী রাতেই কোনো এক অজানা জায়গা থেকে তারা আসে। তারা জানিয়ে দিতে চায় সবাইকে যে তারা এখনো আছে। তাদের অস্তিত্ব জানানোর জন্যেই তারা এখনো ফিরে ফিরে আসে বারবার, প্রতিদিন, প্রতি রাতে, প্রতি নিশীথী রাতে। নিশীথী রাতের কুহেলি, গভীর রাতের বিভীষিকা। ডায়মন্ড হারবারের ঘটনা। ডায়মন্ড হারবারে একটা লোক ছিল যার নাম ছিল হরি। তার একটা ছোট্ট চায়ের দোকান ছিল ডায়মন্ড হারবারের রেল স্টেশনের কাছে। সবাই হরিদার চায়ের দোকান বলেই জানত তার দোকানকে। আর শীতের আমেজ মর্নিং ওয়াক যারা করত তারা তো খেতই। সত্যি কথা বলতে কি, যারা মর্নিং ওয়াক করে শীতকালে, তাদের মর্নিং ওয়াক শেষে গরম চা না খেলে যেন মর্নিং ওয়াক সম্পূর্ণ হয় না। তাছাড়াও যারা ভোরবেলা উঠে তাদের কর্মস্থলে যেত, তারাও ওই দোকান থেকে চা খেত। চায়ের বিজনেস ওনার খুব ভালো মতনই চলছিল। সারা দিন রাত খোলা থাকে এই চায়ের দোকান। যখনই কেউ যায় তখনই দোকান খোলা পায়। উনি রাত্রিবেলা দোকান তো বন্ধ করতেন, কিন্তু অনেক রাতে, এই 12টা থেকে 12:30, গরমকাল হোক বা শীতকাল বা বর্ষাকাল। আর দোকান খুলতেনও খুব তাড়াতাড়ি। এই শেষ রাত 4:30 থেকে 5টার মধ্যে। সেই দিন রাত্রিবেলাও, মানে ভোর রাতে, উনি যাচ্ছেন ওনার চায়ের দোকানে দোকান খোলার জন্য। উনি চায়ের সব সাজ সরঞ্জাম নিয়ে সাইকেলে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। চতুর্দিক কুয়াশায় মোড়া রাস্তা। এক হাত দূরে কি আছে কিছু দেখা যাচ্ছে না। কিছু দূর যেতেই উনি দেখলেন কুয়াশার মধ্যে একটা কালো অবয়ব হাঁটতে হাঁটতে ওনার দিকেই এগিয়ে আসছে। উনি পাত্তা না দিয়ে উনি আবারও সামনের দিকে হাঁটতে লাগলেন। কিন্তু অবয়ব যত কাছে আসছে তত ওনার দেখে মনে হচ্ছে যে চুলগুলো খোলা, আলুথালু। একজন মহিলা, মধ্যবয়সী। উনি তাও কেয়ার না করে হাঁটছেন সামনের দিকে। যত সামনে আসছে ওনার তত পিলে চমকে যাচ্ছে। কারণ ওই মহিলা, মধ্যবয়সী মহিলা যেভাবে হেঁটে আসছে এবং তার শরীরের গড়ন যেরকম, সেটা দেখে উনি বারবার চমকে উঠছেন আর ভাবছেন, এই হাঁটা, এইরকম গড়ন আমার খুব চেনা। এত ভোরবেলা কে ইনি? এই ভাবতে ভাবতে মহিলা একদম সামনের দিকে, মানে মহিলার অবয়ব ওনার সাইকেলের সামনের দিকে এসে দাঁড়ালো ওনার পথ আটকে। উনি যা দেখলেন সেই দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। ওনার সারা শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে গেল। উনি শুধু দুটো কথাই বললেন, চোখ বড় বড় করে বললেন, এ কি আপনি? আপনি তো মারা গেছেন।
সব চুপ। বেশ কিছুক্ষণ পর উনি যখন চোখ খুললেন তখন দেখলেন উনি ওনার বাড়ির বিছানায় শুয়ে আছেন। অনেকেই ওনার বাড়িতে উপস্থিত, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। উনি কিছু না বলে চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। তারপর যা বলল সবাই শুনে তাদের শরীর দিয়েও ঠান্ডা শিহরণ খেলে গেল। নমস্কার বন্ধুরা, ফিয়ার ব্লকে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রয়েছে, যেখানে আপনারা আপনাদের জীবনের সত্যি ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের সবার ঘটনাই আমাদের চ্যানেলে আমরা শেয়ার করব। আমাদের চ্যানেলের নাম নিশুতি রাতের কুহেলি। তো বেশি কথা না বলে চলে আসি আজকের একটা সত্যি ভৌতিক ঘটনায়। জায়গাটা ছিল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার রেল স্টেশনের সামনেই সেই হরিদার ছোট্ট চায়ের দোকান। যে আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন তার নাম রমেশ মজুমদার। উনি পেশায় একজন ল্যান্ড ব্রোকার, মানে খালি জমি বাড়ি উনি বিক্রি করেন। এটাই ওনার রোজগার, এটাই ওনার রুটি রুজি, এটা দিয়ে উনি ওনার সংসার চালিয়ে থাকেন। উনি আমাদেরকে আজকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন। উনি যার ঘটনা লিখে পাঠিয়েছেন তার বাড়ি হলো ওনার বাড়ির পাশের বাড়ি। যার ঘটনা তার নাম হচ্ছে টুকাই শিকদার। তা উনি টুকাই বাবু, উনি সল্টলেক সেক্টর 5-এ চাকরি করতেন। ওনার বাড়িও ডায়মন্ড হারবারে, বাট ডায়মন্ড হারবার থেকে সল্টলেক সেক্টর 5 প্রতিদিন যাতায়াত করা সম্ভব না। তাই জন্য উনি ওনার অফিসের পাশেই একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বাড়ি ভাড়া বলতে ভাড়া ঠিক না, উনি বাড়িটা কিনেছিলেন। সেই কেনা বাড়িতে ওনারই হয়ে গেল। উনি ওই বাড়িতে থাকতেন। ওই বাড়িতে থেকে অফিসের সামনেই হাঁটা পথ অফিস করতেন। বাড়িতে বৃদ্ধ মা বাবা, ডায়মন্ড হারবারের বাড়িতে, সেখানেই মা বাবারা থাকতো। উনি অনেক বলেছেন যে তুমি আমাদের বাড়িতে চলে আসো, আমার বাড়িতে চলে আসো, তোমরা দুজন, বয়স হয়েছে তোমাকে আমি টেক কেয়ারও করতে পারবো। আমার বউও আছে, বউ তো কোনো চাকরি বাকরি করে না, ও টেক কেয়ার করতে পারবে। এইভাবে একা একা বয়সকালে বাড়িতে থেকে কি লাভ, চলো আমার বাড়িতে চলো, আমি তো বাড়ি কিনেই নিয়েছি, ওটা তো আমারই বাড়ি এখন। তাও ওর মা বাবা কিছুতেই রাজি হতো না, যে না আমরা যাবো না, এই বাড়িতেই আমরা থাকবো। তুমি সপ্তাহে সপ্তাহে আসছো, সেইভাবে আসো, ঠিক আছে, কিন্তু আমরা তোমার বাড়িতে যাবো না, তুমি তোমার সংসার করো তোমার বাড়িতে। তো এভাবে চলতে লাগলো। একদিন হঠাৎ করে খবর আসলো, উনি অফিসে বেরোচ্ছিলেন তখন, ঠিক সেই সময় খবর আসলো, ওই ল্যান্ড ব্রোকার যে, উনি ফোন করে জানালেন যে দাদা তোমার বাবা মারা গেছে। উনি সঙ্গে সঙ্গে অফিসে জানিয়ে চলে আসলেন ফ্যামিলি নিয়ে ওনার ডায়মন্ড হারবারের বাড়িতে। এবার বাড়িতে এসে বাবার মুখাগ্নি করলো, শ্রাদ্ধ শান্তি করলো, সমস্ত কিছু করে যখন বাড়ি যাচ্ছে, উনি ফিরে যাচ্ছেন কলকাতাতে আবার, তখন ওনার মাকে বলল, আমি আর তোমাকে ছাড়বো না মা, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। ওর মা অনেক না করলো, কিন্তু টুকাইবাবু কিছুতেই শুনলেন না। বলছে না, আমি কিচ্ছু শুনবো না, তুমি আমার সঙ্গে, এখন আমার গাড়ি আছে, আমি ড্রাইভ করব, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতে তোমাকে যেতেই হবে। তো ছেলের যে বউ, সেও অনেক করে বললো, আপনি চলুন মা, আপনি চলুন। অনেক জোরাজুরির পরে টুকাইবাবুর মা রাজি হলো, ঠিক আছে যাব। কিন্তু সেই যাওয়া বোধহয় ওনাদের শেষ যাওয়া ছিল। ভাগ্য দেবতা বোধহয় হাসছিলেন,
ওনাদের এই কাণ্ড দেখে। ওনারা গাড়িতে উঠলেন একসঙ্গে, টুকাইবাবুর স্ত্রী, টুকাইবাবুর মা এবং টুকাইবাবুর দুটো ছোট ছোট বাচ্চা। ডায়মন্ড হারবারের গলি ছেড়ে যখন তারা হাইওয়েতে উঠল, হাইওয়ে পুরো ফাঁকা। একটু গাড়িটা স্পিডই দিয়েছিল ফাঁকা দেখে। কিছু দূর যাওয়ার পরে উনি দেখছেন, টুকাইবাবু দেখছেন, গাড়ির ব্রেক কাজ করছে না, না পায়ের ব্রেক কাজ করছে, না হাতের ব্রেক কাজ করছে। উনি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গেলেন। আর গাড়ির স্পিড খালি বেড়েই চলেছে, গাড়ি থামার কোনো নামই নেই। এই করতে 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 অনেক কষ্ট করে উনি গাড়ি নিয়ে লাস্টে আর তাল সামলাতে না পেরে মারলেন একটা পোস্টে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়ির সামনের যে ইঞ্জিন, সেই সামনের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলে গেল। কোনো মতে টুকাইবাবু বাঁচলেন ওই আগুনের থেকে, কিন্তু ওনার মা, ওনার দুটো সন্তান এবং ওনার স্ত্রী কেউ বাঁচলেন না। সেই আগুনের লেলিহান শিখা তাদের চারজনকেই গ্রাস করে নিল। সেই অবস্থায় উনি ওখান থেকে কোনো রকমে আবারও ডায়মন্ড হারবারের বাড়িতে ফিরে আসলেন। ওই অবস্থায় সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে, সমস্ত উনি খুলে বললেন। সবাই একটু শোকস্তব্ধ হয়ে গেল। তা কিছু করার নেই, আর মারা যখন গেছেন আর তো কি করবে, আর কিছু করারই নেই ওনার। উনি কোনো রকমে কাজ শ্রাদ্ধ শান্তি আবারও করলেন, করে ওই ল্যান্ড ব্রোকার যে তাকে বলে গেলেন, দেখ ভাই, আমি তো আর এই বাড়িতে আসবো না, আমার তো কেউ রইলই না, তুই একটা কাজ করিস, এই বাড়ির চাবিটা তুই রাখ, তুই এই বাড়িটা আমার বিক্রি করে দিস, 50-50 ভাগ করিস, যা টাকা হবে তুই কিছু নিস, আমাকে 50 দিয়ে দিস, আমি একদিন আসবো, আমাকে জানিয়ে বিক্রি করে আমাকে জানাবি। বললো ঠিক আছে দাদা, তুমি চলে যাও, তোমার নিশ্চিন্ত থাকো, আমি দেখে নিচ্ছি তোমার বাড়িটা। ওদের বাড়িটা ছিল 3 তলা, আর নিচতলা থেকে ওপর তলায় যে সিঁড়িটা ছিল, সেই সিঁড়িটা বাইরে থেকে দেখা যেত, মানে অন্যের বাড়ির থেকে সেই সিঁড়িটা দেখা যেত। সিঁড়িটা একটু বাইরের দিকে ছিল, 3 তলা পর্যন্ত যে সিঁড়িটা একটু বাইরের দিকে ছিল। কাজেই সমস্ত জায়গা, মানে পুরো পাড়া থেকে ওই বাড়ির সামনে গেলেই এবং পাশের বাড়ির থেকে, তার পাশের বাড়ির থেকে ওদের ওই 3 তলায় ওঠার সিঁড়িটা দেখা যেত। তা একদিন রাত তখন প্রায় পৌনে দুটো বাজে, ওই ল্যান্ড ব্রোকার যে সে বসে কাজ করছে বাড়িতে, পাশে জানলাটা খোলা, হালকা হালকা ঠান্ডা পড়েছে, নভেম্বর মাসের শেষের দিকে হালকা হালকা ঠান্ডা। উনি জানলাটা খোলা রেখেই কম্পিউটারে কাজ করছেন। কাজ করতে করতে হঠাৎ করে কম্পিউটার স্ক্রিনে নিচের দিকে দেখলো যে প্রায় 2:05 হয়ে গেছে। তখনই চিন্তা করলো যে না, এখন 2:05 হয়ে গেছে, আর কাজ করবো না, আর যা বাকি আছে কালকে সকালে হয়ে যাবে, আমি যাই গিয়ে একটু ঘুমাই। ও কম্পিউটার শাটডাউন করে হাত মুখ ধুয়ে এসে জানলাটা লাগাতে গেছেন। যে জানলাটা খোলা ছিল, বাদিকে একটা জানলা ছিল, ওটা লাগাতে গেছেন। লাগাতে গিয়ে উনি চমকে উঠলেন। দেখছেন ওই যে সিঁড়িটা, ওদের 3 তলায় ওঠার সিঁড়িটা, সেই সিঁড়িটার মধ্যে দিয়ে কোনো একটা মহিলা অবশ যেন দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে 3 তলার ছাদে। উনি চোখ কোঁচ খুলে আরেকবার তাকালেন, তখন কিছুই দেখলেন না। তখন উনি ভাবলেন মনের ভুল বলে আবারও জানলাটা খালি ধরেছেন লাগাবেন, আবারও দেখছেন ওই 3 তলার ছাদের থেকে কেউ হেঁটে আসছে, আর একটা বিচ্ছিরি একটা খসখসে হাসির আওয়াজ। উনি ভালো করে তাকালেন, তাকিয়ে উনি দেখে স্তম্ভিত হয়ে গেলেন। দেখছেন ওই বাড়ির মাসিমা সেই বাড়ির মধ্যে দিয়ে বারবার সিঁড়ি দিয়ে উঠছে ছাদে, ছাদ থেকে আবার নামছে, মানে সিঁড়ির মধ্যে উনি আপ ডাউন করছেন, আর একটা খসখসে হাসির আওয়াজ ওনার মুখ দিয়ে বেরোচ্ছে।
উনি তাড়াতাড়ি জানলা লাগিয়ে চলে আসলেন, এসে শুয়ে পড়লেন বিছানায়। কিন্তু সেই রাতে ওনার আর ঘুম আসলো না। ওনার খালি ওই সিনটা মনে পড়ছে আর ভয়ে কেঁপে কেঁপে উঠছে। পরদিন সকালবেলা এই কথা উনি বললেন না, কাউকেই কিছু বললেন না। ঠিক তার 2 দিন পরে ঘটল সেই ঘটনা, হরিদার সঙ্গে সেই ঘটনা। হরিদা 4:30-5টা নাগাদ ভোর তার চায়ের সাজ সরঞ্জাম নিয়ে যাচ্ছেন চায়ের দোকানে। এই সময় উনি দেখছেন কুয়াশায় মোড়া রাস্তা, ভালো করে কিছু ঠাউর করা যাচ্ছে না। দেখছেন একটা মহিলা অবয়ব তার দিকে এগিয়ে আসছে। উনি চিন্তা করছেন এত রাতে মানে রাত ঠিক না, এত ভোরবেলা এই মহিলা কি মর্নিং ওয়াক করতে বেরিয়েছে? কিন্তু যত সামনে আসছে তত ওনার পিঠে চমকে উঠছে। আরে, এই হাঁটা তো আমার চেনা, এই অবয়ব তো আমার চেনা। কে ইনি? এত চেনা কে হতে পারে? আর এই এত ভোরে, 4:30-5টা বাজে, এত ভোরে কে হতে পারে? যত সামনে আসছে ওই অবয়ব, তত হরিদার সাইকেল নিয়ে হাঁটার গতিও স্লো হয়ে আসছে। উনি খালি ভাবছেন, ইনি কে? আস্তে আস্তে অবয়ব কুয়াশা ভেদ করে, কুয়াশার চাদর ভেদ করে ওনার সাইকেলের সামনে এসে ওনার পথ আটকে দাঁড়ালো। উনি দেখে হা হয়ে গেলেন। উনি কি বলবেন, কি করবেন কিচ্ছু বুঝতে পারছে না। উনি দেখে চিনতে পারলেন যে মহিলা, মানে টুকাই বাবুর যে মা, এ তো ইনি এখানে আসলেন কি করে? ইনি তো মারা গেছেন। উনি দুটো কথা বলে অজ্ঞান হয়ে গেলেন। উনি শুধু দুটো কথা ওনার মুখ দিয়ে বেরোলো, আপনি আপনি মাসিমা, আপনি তো বেঁচে নেই, আপনি তো মারা গেছেন বলেই ওই হরিদা সাইকেল ছেড়ে পড়ে গেল রাস্তার মধ্যে। আর কিছু জানে না, একদম অজ্ঞান হয়ে গেল। আর একটু ভোর হতেই রাস্তা দিয়ে যখন লোক যাচ্ছে, তখন লোক ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলো। অনেকক্ষণ পরে ওনার জ্ঞান ফিরল। সমস্ত কথা উনি এরপরে সবাইকে খুলে বললেন। তখন ওদের পাড়ারই একটা লোক বলল, হ্যাঁ, এরকম হয়েছে আপনার সঙ্গেও, আমার সঙ্গেও হয়েছে। আমি একদিন রাতেই 8টা 8:30 নাগাদ ওখান দিয়ে পাস করছিলাম। দূর থেকেই বাড়িটা দেখলাম, পুরো ভূতের বাড়ি মনে হচ্ছিল। আমি সামনে যেতেই আমার গাটা কেমন করে উঠল। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমিও ওরকমই একটা কিছু দেখেছিলাম, যে বাড়ির সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমার তো দেখে মনে হলো ওই ভদ্রমহিলাই টুকাইয়ের মা। টুকাইয়ের মাই হবে। মধ্যবয়সী, সাদা শাড়ি পরা, চুলগুলো কাঁচা পাকা চুল, এসে গেটের সামনে দাঁড়ানো। আমি তো ওই দেখে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি বাড়ির বিছানায়। তখন ওই ল্যান্ড ব্রোকারও তার ঘটনাটা খুলে বললেন, তিনি কি দেখেছেন। তখন সবাই বলে উঠল যে ওখানে যারা যারা উপস্থিত ছিল, তাহলে এখন উপায়, এ তো ভুতুরে বাড়ির তকমা নিয়ে দাঁড়িয়ে থাকবে এই বাড়ি এখন। তখন ওই ল্যান্ড ব্রোকার বলল, আপনারা চিন্তা করবেন, আমি দেখছি বাড়িটা বিক্রি করতে পারি কিনা, জমি সহ। তখন সবাই আস্তে আস্তে বলল, এই ভুতুরে বাড়ি কে কিনবে? তখন ওই ল্যান্ড ব্রোকার বলল, ঠিক আছে, আমি দেখছি, দেখা যাক কি হয়। এরপরে উনি অনেক পার্টিকে নিয়ে এসেছেন, বাড়ি দেখিয়েছেন। যারাই আসে তারাই বাড়ি দেখে পছন্দ হয়ে যায় তাদের, তারা থাকতে শুরু করে। কিন্তু এমন কোনো পার্টি নেই যে 2 দিনের বেশি ওই বাড়িতে থাকতে পেরেছে।
যে টাকা দিয়ে বাড়ি কিনতো, জমি কিনতো, ঠিক 2 দিন পরেই ওই ল্যান্ড ব্রোকারের কাছ থেকে তারা টাকা পয়সা নিয়ে চলে যেত, বলতো আমরা এই ভুতুড়ে বাড়িতে থাকবো না। প্রথম প্রথম উনি পার্টির কাছে লুকিয়েছিলেন যে এটা ভুতুড়ে বাড়ি বলে, এরকম ভূত দেখা গেছে এখানে। তো এরপরে লাস্ট একটা মারোয়ারি ভদ্রলোকের সঙ্গে ওনার কথা হলো। তখন উনি মারোয়ারি ভদ্রলোককে সব কিছু খুলে বললেন, এখানে যে ভূত দেখা গেছে, এখনো যে ভূত ওখানে থেকে যে বিভিন্ন জিনিস শোনা যায়, ভৌতিক কাজকর্ম কার্যকলাপ হয়, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, সমস্ত উনি তার ওই ইয়েকে মারোয়ারি ভদ্রলোককে খুলে বললেন। তখন মারোয়ারি ভদ্রলোক শুনে বললেন, ও ভূত ফুত সব চলে যাবে, আমার সঙ্গে ভূত বেশি পায়তারামো করতে পারবে না, ঠিক এই ভাষায়, পায়তারামো করতে পারবে না, ও ভূত ফুত সব চলে যাবে, আমার কোনো ব্যাপার না, আপনি একটু আমাকে বাড়িটা তো দেখান, কোথায় আছে কি আছে দেখি, পছন্দ তো হোক আগে আমার। উনি নিয়ে গিয়ে বাড়িটা দেখালেন, এক দেখায় ওই ভদ্রলোকের পছন্দ হয়ে গেল বাড়ি। এরপর উনিও ওই 2 রাত থাকার পরে ওনারও অবস্থা খারাপ হয়ে গেল, বিভৎস রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওনার সঙ্গে ঘটতে লাগলো। উনি ওই ল্যান্ড ব্রোকারকে জানালেন। তখন ল্যান্ড ব্রোকার বললেন, তাহলে কি দাদা আপনিও থাকবেন না? তখন মারোয়ারি ভদ্রলোক বলল, না সেরকম কোনো ব্যাপার না, আমি থাকবো, আমি দেখি কি করা যায়। ঠিক তার পরের দিনই 3টে কালো কালো স্করপিও গাড়ি এসে ওই বাড়ির সামনে দাঁড়ালো। ওই বাড়ির সামনে দাঁড়ানোর পর সবাই দেখলো ওই গাড়ির থেকে 4জন অঘরীতান্ত্রিক, কালো কাপড় পরা, মাথায় জটা, কপালে লাল তিলক নামলো। নেমে বাড়ির ভেতরে ঢুকলো, ঢুকে অনেক রকমভাবে পুজো আর্চা করলো এবং বাইরের থেকে তাদের মন্ত্র উচ্চারণ সবাই শুনছে, আর তাদের সেই মন্ত্র উচ্চারণের পিলে চমকে উঠছে পাড়ার লোকেদের। কি বিভৎস সেই মন্ত্র উচ্চারণ, আগ্রাসী মনোভাবের মন্ত্র উচ্চারণ, এক একটা মন্ত্র উচ্চারণ করছে আর তাদের পিলে চমকে চমকে উঠছে। বেশ কিছুক্ষণ পর অঘরীতান্ত্রিক বেরোলেন, বেরিয়ে বললেন, বাড়ি এবার শুদ্ধ, আর কোনো বিপদ এখানে হবে না। সত্যি সত্যি আর কোনো বিপদ এখানে হয়নি। যদি ভূত থেকেও থাকে ওইখানে, তাহলে সেই ভূত আর এখন ওখানে নেই। এখন ওই মারোয়ারি ভদ্রলোক ওখানে আছেন, ওখানে বাস করছেন তার ফ্যামিলি নিয়ে, বাড়ি রং টং করেছে, আরও কিছু জায়গা বাড়িয়েছে, বাড়ি খুব সুন্দর করে বাড়িটা তৈরি করেছেন উনি, করে এখন উনি ওখানে একদম পিসফুলি নিরাপদভাবে উনি ওখানে বসবাস করছেন ওনার ফ্যামিলি নিয়ে। আর কোনো ঝামেলা ওখানে হয়নি, বা পাড়ার লোকও আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে এই বাড়িতে দেখেনি। তো এই ছিল আজকে আমার ঘটনা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রতিদিন বলি, এইবারও বলছি, যে আমাদের নিশুতি রাতের কুহেলির ঘটনা পাঠিও, জীবনের ঘটে যাওয়া সত্যি ঘটনা। আমরা আমাদের টিমের সঙ্গে এবং আমাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্তই। শুভরাত্রি। আবার সামনের সপ্তাহে একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হব আমাদের নিশুতি রাতের কুহেলি চ্যানেলে। নমস্কার।